শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। জগতে এমন কিছু সম্পর্ক থাকে যার হিসেব কখনো মেলানো যায় না। জাগতিক নিয়মের বাইরে গিয়ে মৌরি ফুল হয়ে ওঠে এক অন্য সম্পর্কের নাম। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মৌরি ফুল। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, সুশীলার চরিত্রে ব্রততী ঘোষ আলী, সুশীলার সঙ্গিনীর ভূমিকায় আত্রেয়ী ব্যানার্জি এবং অন্যান্য চরিত্রে সৌপ্তিক মল্লিক, আত্রেয়ী ব্যানার্জি, ব্রততী ঘোষ আলী এবং আলাপন মুখোপাধ্যায়। অন্ধকার তখনও পুরোপুরি হয়নি। মুখুজ্জে বাড়ির পিছনের বাঁশবাগানে জোনাকির দল সন্ধ্যার আলো জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিল। তালপুকুরের পাড়ে গাছের ডালে বাদুড়েরা কালো হয়ে ঝুলে আছে। মাঠের ধারের বাঁশবাগানের পিছনের অংশটা সূর্যাস্তের শেষ আলোয় ঝলমল করছে। চারপাশ বেশ কবিত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন সময় মুখুজ্জেদের অন্দর বাড়ি থেকে এক তুমুল চিৎকার আর হইচই শোনা গেল। আশ্চর্য! এই বাড়ি থেকে কিচ্ছু ঠিক জায়গায় পাওয়া যাবে না। ও সারাদিন তোমরা বাড়িতে করোটা কি বলো তো? ও এবার আমার পুজোর আলতিটা কি দিয়ে হবে? বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি প্রতিদিন সন্ধ্যায় আরতি করেন। এর জন্য প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তাঁর প্রয়োজন হয়। তিনি নানা উপায়ে ঘি সংগ্রহ করে ঘরে মজুত রাখেন। আজও অন্যান্য দিনের মতো তাকের উপর একটা বাটিতে ঘি রাখা ছিল, কিন্তু তার পুত্রবধূ সুশীলা সেই বাটি থেকে ঘি নামিয়ে এনে পুরোটা খাবার তৈরিতে ব্যবহার করে ফেলেছে। এদিকে রামতনু মুখুজ্জে মহকুমার কোর্টে গিয়েছিলেন। তিনি ওপাড়ার চৌধুরীদের পক্ষে একটা মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলেন। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন, আপনি গত মে মাসে পাঁচুড়ায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না? হ্যাঁ ছিলাম তো। দুনালির চৌধুরীদের কান সোনার মাঠের দাঙ্গার মকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন কিনা? হ্যাঁ, দিয়েছিলুম বই কি। বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন, আচ্ছা, এর কিছুদিন পরেই বড় তরফের সত্ত্বের মামলায় আপনি বাদীপক্ষের সাক্ষী ছিলেন কিনা? তিনি কবে সেই সাক্ষ্য দিয়েছিলেন তা মুখুজ্জে মশাই প্রথমে মনে করতে পারছিলেন না, কিন্তু বিপক্ষের উকিলের বারবার কড়া প্রশ্ন আর মুন্সেফ বাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সামনে পড়ে হতভাগ্য রামতনুর মনে পড়ে গেল যে তিনি সত্যিই সাক্ষ্য দিয়েছিলেন, এবং তা গত জুলাই মাসেই এই কোর্টে। তারপর কোর্টে কি ঘটেছিল, বিপক্ষের উকিল হাকিমের দিকে তাকিয়ে রামতনুকে নিয়ে কি ব্যঙ্গ করেছিলেন, কিংবা রামতনু কিভাবে উকিল আমলায় ভর্তি মুন্সেফ বাবুর এজলাসে হঠাৎ সর্ষে ক্ষেতের মতো অবস্থা আবিষ্কার করেছিলেন, এসব কথা বিস্তারিতভাবে বলার প্রয়োজন নেই। তবে মোটের ওপর বলা যায়, যখন রামতনু মুখুজ্জে বাড়ি ফিরে এলেন তখন তার শরীর এবং মনের অবস্থা খুবই খারাপ ছিল। এমন অবস্থায় তিনি ভেবেছিলেন হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দেবেন এবং অনিত্য বিষয় আশয়ে জর্জরিত মনকে একটু শান্ত করবেন। কিন্তু তখনই দেখলেন আহুতির জন্য আলাদা করে রাখা যে ঘিটা ছিল তা একেবারে নষ্ট হয়ে গেছে। তারপর প্রায় আধ ঘন্টা ধরে মুখুজ্জে বাড়ির অন্তর্মহলে রীতিমতো এক ধরনের কবির লড়াই চলল। প্রথমে পুত্রবধূ সুশীলা একটু অপ্রস্তুত হয়ে পড়লেও দ্রুত সামলে নিয়ে এমন সব কথা বলতে শুরু করল যা একজন 18 বছর বয়সী তরুণীর মুখে মোটেই মানায় না। অন্যদিকে কোর্টে বিপক্ষের উকিলের অপমান সহ্য করে বাড়ি ফিরে
পুত্রবধূর কথায় ক্ষুব্ধ হয়ে রামতনু মুখুজ্জে এতটাই রাগে ফেটে পড়লেন যে পুত্রবধূর পিতৃকুল আর নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় নেমে গেলেন। তিনি এমন সব কঠিন শব্দ ব্যবহার করতে লাগলেন যে সেগুলো বুঝতে হলে বোধহয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লিখিত কুলাদর্শ বিদ্যা অধ্যয়ন করতে হতো। ঠিক এমন সময় মুখুজ্জে মশায়ের ছেলে কিশোরীলাল বাড়ি ফিরে এলো। তার বয়স 25-26 হবে। বেশি লেখাপড়া করতে না পারায় সে চৌধুরীদের জমিদারির কাছারিতে মাসে 9 টাকা বেতনে মুহুরির কাজ করত। কিশোরীলাল নিজের ঘরে ঢুকে দেখল ঘরে আলো জ্বালানো হয়নি। অন্ধকারী জামাকাপড় ছেড়ে সে বাইরে গিয়ে হাত পা ধুয়ে এলো। তারপর ঘরে ফিরে শুনতে পেল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা যেন শূন্যতার দিকে মুখ করে বলছে, না না, এ সংসারে থেকে আর সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। কাল সকালে গরুর গাড়ি ডাকিয়ে আমাকে যেন বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিশোরী সেই কথার কোনো বিশেষ জবাব না দিয়ে লণ্ঠন জ্বালালো। তারপর ঘরের কোণে রাখা বাঁশের লাঠি হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। ওপাড়ার রায়বাড়ির চণ্ডীমণ্ডপে গ্রামের বেকার যুবকদের যাত্রার আখড়াই আর রিহার্সাল চলছিল। সেখানেই সে অনেকক্ষণ কাটালো। রাত গভীর হলে তবেই সে বাড়ি ফিরে এলো। এটাই তার রোজকার অভ্যাস। রামতনু মুখুজ্জে মশাইও অনেকক্ষণ বাইরে চণ্ডীমণ্ডপে কাটালেন। প্রতিবেশী হরিরায়, যিনি তামাকের খরচ বাঁচানোর জন্য সকালে আর সন্ধ্যায় মুখুজ্জে মশাইয়ের চণ্ডীমণ্ডপে আশ্রয় নিতেন, তাঁর সঙ্গে বসে তিনি বললেন, আমি খুব শীঘ্রই কাশি যাচ্ছি, বুঝলেন? আর এ বয়সে এভাবে থাকা সম্ভব নয়। তাঁর এই বানপ্রস্থ নেওয়ার ইচ্ছার জন্য দায়ী একমাত্র তাঁর পুত্রবধূ সুশীলা। সুশীলা এমন একজন যে সকাল বিকেল কিছু না কিছু গণ্ডগোল করবেই। সে খুবই অগোছালো, কোনো কাজ সঠিকভাবে করতে পারে না। আর কেউ যদি তার কোনো ভুল ধরে তাহলে সে রাগ করে ফেটে পড়ে। রামতনু মুখুজ্জের মতে সুশীলার জন্যই তার বাড়িতে কাকচিল বসার উপায় নেই। যদিও শ্বশুর শাশুড়িকে সে ঠিকঠাক সামলাতে পারে না, তবে চেষ্টা করার কোনো ত্রুটি রাখে না। অনেক রাতে কিশোরী যখন বাড়ি ফিরল, দেখল তার ঘরে খাবার ঢাকা দেওয়া আছে এবং সুশীলা ঘুমিয়ে আছে। খাবারের ঢাকা খুলে সে শান্তভাবে খাওয়া দাওয়া শেষ করল। শোবার সময় সে দেখল সুশীলা ঘুম জড়ানো চোখে উঠে বসে আছে। স্বামীকে দেখে একটু অপ্রতিভ সুরে সুশীলা বলল, কখন এলে? আমাকে একবার ডাকলেও তো পারতে। কিশোরী শান্তভাবে বলল, আর ডেকে কি হবে? আমার কি হাত পা নেই? নিজে নিতে পারি না? হঠাৎ সুশীলা রেগে উঠল। নিজে নিতে জানো তো, এখন থেকে শিখে নাও। কাল থেকে আর আমার এখানে বনবে না। এই যেন শত্রুপুরীতে বাস করছি। বাড়ির সবাই আমার পেছনে লেগে আছে। কেন যে এমন হচ্ছে শুনতে চাই, না হয় বরং। এরপর কান্নায় ভেঙে পড়ে সুশীলা বালিশে মুখ গুঁজে দিল। কিশোরী বুঝল স্ত্রী রাত দুপুরে এমন করে ঝগড়া বাঁধিয়ে একটা বড় বিভ্রাট তৈরি করবে। এভাবে সংসার করা আর সম্ভব নয়। ভাত ঢাকা ছিল, সেটাই খুলে খেয়েছে। এত সামান্য ব্যাপারেও যদি সে রাগ করে তবে সত্যি আর সহ্য করা যায় না। এটা তো ছল মাত্র, সামান্য ব্যাপার ধরে একটা বিরাট ঝগড়া বাঁধাবে। কিশোরী বলল, যা খুশি কাল করো, এখন আমাকে একটু ঘুমোতে দাও। তুমি ঘুমোচ্ছিলে বলেই তো ডাকেনি। এটাই অপরাধ, তাই তো? বেশ, কাল থেকে তাহলে ডাকবো, চুলের মুঠি ধরে তুলব। সুশীলা কোনো উত্তর দিল না, বালিশে মুখ গুঁজে পড়ে রইল। পরদিন সকালে রামতনু মুখুজ্জে শুনলেন চৌধুরীরা খবর পাঠিয়েছে নতুন কিছু সাক্ষীর তালিম দিতে হবে। তিনি যাওয়ার সময় সুশীলাকে বললেন, ও বৌমা, একটু সকাল সকাল ভাত দিও গো, আমাকে কোর্টে যেতে হবে আবার। বেলা 9টার দিকে বাড়ি ফিরে রামতনু দেখলেন সুশীলা স্নান সেরে এসে রোদে কাপড় মেলে দিচ্ছে।
আর গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসে রান্না করছেন। স্বামীকে দেখে মোক্ষদা হাঁক ডাকের সুরে বলতে লাগলেন, হয় আমি বেরিয়ে যাই, নয় তুমি এর একটা ব্যবস্থা করো। সকাল থেকে বলছি, ও বৌমা দুটো ভাত চড়িয়ে দাও, যা হয় কিছু একটা রাঁধো। কেবল হাত পা ধরা বাকি, কে শোনে কার কথা? এই দুপুরবেলা এসে এখন রান্না ধরেছে। রকের ওপর থেকে সুশীলা সমান গলায় উত্তর দিল, মাইনে করা দাসী তো নয়, যখন পারবো তখন রান্না করব। সকাল থেকে বসে আছি নাকি? এত কাজ করে আবার 8টার মধ্যে ভাত দেব? শরীর কি লোহার? যার না চলবে সে নিজে গিয়ে রান্না করে নিক। এ কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের তাওয়ায় এসে তুমুল হইচই করতে যাচ্ছিলেন। ঠিক তখনই এক ঘটনার কারণে সব থেমে গেল। একটা 10-12 বছরের ছেলে, যার গায়ের রং বেশ কালো, ম্যালেরিয়ায় শরীর দুর্বল, পরনে খুব ময়লা একটা গামছা, শীতের দিনেও গায়ে কিচ্ছু নেই, হাতে একটা ছোট্ট বাখারির ছড়ি নিয়ে সে বাড়িতে ঢুকল। ছেলেটি পাশের গ্রামের আতর আলী খরামির ছেলে। তার বাবা গত বছর মারা গেছে। তার মা আর 2 ছোট বোন ছাড়া পরিবারের আর কেউ নেই। তাদের অবস্থা খুব খারাপ, সব দিন খেতে পায় না। ছেলেটি এই গ্রামে প্রায় সব বাড়িতে আসে, কিন্তু মুখুজ্জে বাড়িতে আগে কখনো আসেনি, কারণ রামতনু মুখুজ্জে দানশীলতার জন্য একেবারেই প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটি উঠোনে দাঁড়িয়ে বগল বাজিয়ে নানা সুরে উচ্চ স্বরে হাপু গাইতে লাগল, সঙ্গে সঙ্গে পিঠে লাঠি ঠুকে ঠুকে তালও দিচ্ছিল। রামতনু মুখুজ্জে 3টি সাক্ষীকে তালিম দিতে গিয়ে অনেক ঝক্কি পোহানোয় আগে থেকেই বিরক্ত ছিলেন। ফিরে তাকিয়ে মুখ বিকৃত করে বললেন, আরে 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 থাম 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 থাম, এসব এখানে করার দরকার নেই, যা যা অন্য কোথাও যা। সুশীলা কাপড় মেলে দিতে দিতে অবাক হয়ে ছেলেটির হাপু গাওয়া দেখছিল। ছেলেটি সংকোচে মুখ কালো করে বেরিয়ে যেতে লাগলে সুশীলা তাড়াতাড়ি রকে গিয়ে ডাকল, এই শোন শোন, তোর বাড়ি কোথায় রে? হরিপুরে আমার বাড়ি গো মা ঠাকুরুন। ছেলেটি মৃদু স্বরে বলল, তোর বাড়িতে আর কে আছে? মোর বাপ মারা গিয়েছে মা ঠাকুরুন, আর আছে মা আর 2 ছোট বোন। ও তাই বুঝি তুই হাপু গাস? এতে চলে রে? রামতনুর ধমক খেয়ে ছেলেটি একেবারে চুপ হয়ে গিয়েছিল, কিন্তু সুশীলার কথা শুনে সুরের মধ্যে সহানুভূতি খুঁজে পেয়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। চোখের জল গড়িয়ে পড়তে লাগল। শীর্ণ হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলল, না মা ঠাকুরুন, চলে না, লোকে আর এইসব দেখতে চায় না গো। ভালো গান গাইতে পারলে না হয় যাত্রা দলে যেতুম। আমাদের সংসারে খুব কষ্ট গো মা ঠাকুরুন। তারপর এত শীত পড়েছে যে। সুশীলা তাকে থামিয়ে দিয়ে বলল, শোন শোন, একটু দাঁড়া, আমি আসছি। সুশীলা ঘরের ভেতরে গিয়ে কান্না সংবরণ করতে করতে তাকিয়ে দেখল আলনায় একটা নতুন মোটা চাদর ঝুলছে। হাত বাড়িয়ে সেটা টেনে নিল। জানলা দিয়ে চারপাশ দেখে দ্রুত চাদরটা ছেলেটির হাতে দিয়ে চুপি চুপি বলল, এই নে, এটা নিয়ে যা, এতে শীত কমবে। কিরে, যাবে না? ছেলেটি চাদর হাতে নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলে সুশীলা বলল, ওরে তাড়াতাড়ি যা, কেউ দেখে ফেলবে। ছেলেটি দৌড়ে চলে গেলে সুশীলা ভিতরে গিয়ে দেখল শ্বশুর খেতে বসেছেন। ছেলেটার দুঃখে তার মন নরম হয়ে গিয়েছিল। রান্নাঘরে ঢুকে কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করল, বাবা, আপনাকে কিছু দেব? মোক্ষদা তখনই ঝাঁঝিয়ে উঠলেন, তোমার আর কিচ্ছু দিতে হবে না, যা মিষ্টি কথা শোনাচ্ছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। এখন পারলে এসো এদিকে, হাঁড়িটা দেখো, আর না হলে বলো আমি মরি আর বাঁচি একরকম করে আমি রান্না শেষ করব। রামতনু কোনো কথা বললেন না, আপন মনে খেয়ে উঠে চলে গেলেন। এসব ব্যাপারেই সুশীলা খুব রাগ করত। রামতনু যদি পুত্রবধূর কাছে কিছু চেয়ে খেতেন তাহলে তার রাগ গলে জল হয়ে যেত।
কিন্তু যখন মনে হতো লোকে তাকে জব্দ করছে বা অপমান করার ফন্দি করছে, তখন তার আর কোনো ধৈর্য থাকত না। সেও কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ত। সেটা কেন ছাড়বে? 2 মাস পরে, ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়েছে। কিশোরী অনেক রাতে বাড়ি ফিরেছে। বাড়ির সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। নিজের ঘরে ঢুকে কিশোরী দেখল সুশীলা মেঝেতে বসে একটা চিঠি লিখছে। কিশোরী জিজ্ঞেস করল, কাকে চিঠি লিখছ? সুশীলা তাড়াতাড়ি চিঠিটা আঁচলে ঢেকে স্বামীর দিকে একটু মজা করে হেসে বলল, বলবো কেন? থাক, বলো না। ভাত দাও, অনেক রাত হয়েছে। কাল সকালে আবার কাজ শুরু হবে। সুশীলা ভেবেছিল স্বামী এসে জিজ্ঞেস করবে সে কি লিখছে। আসলে সে কোনো চিঠি লিখছিল না। স্বামীর সঙ্গে কথা বলার এটা তার একটা পুরনো কৌশল। অনেক দিন সে স্বামীর মুখে দুটো মধুর কথা শোনেনি। তার মন সেই কথার জন্যই তৃষ্ণার্ত ছিল। তাই ঘুমে ঢুলু ঢুলু চোখেও এই ছোট্ট ফাঁদটা পেতে বসেছিল। কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া তো দূরের কথা, সেদিকে ফিরেও তাকালো না। এটা দেখে সুশীলা খুব হতাশ হয়ে গেল। কাগজ কলম তুলে রেখে সুশীলা স্বামীর ভাত বেড়ে দিল। একরকম চুপচাপ অবস্থায় খাওয়া দাওয়া শেষ করে কিশোরী শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সুশীলা নিজের খাওয়া শেষ করে শুতে গিয়ে দেখল কিশোরী এখনো ঘুমায়নি, গরমে এপাশ ওপাশ করছে। সুশীলা নতুন করে আশায় বুক বেঁধে দ্বিতীয় ফাঁদ পাতল। এই শোনো না, একটা গল্প বলো না। অনেক দিন তো বলোনি, বলো না লক্ষ্মীটি, একটা গল্প বলো। বিয়ের পর প্রথম দিকে কিশোরী তার স্ত্রীকে বটতলার আরব্য উপন্যাস থেকে বিভিন্ন গল্প বলতো। রাতের পর রাত সুশীলা মুগ্ধ হয়ে সেই সব গল্প শুনত। জনমানবহীন কোনো জগৎ, সেখানে শুধু জিন পরীদের বসবাস। খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা থেকে মণিমুক্তা ছিটকে পড়ছে। পথহীন মরুভূমির মাঝে মৃত্যু শিকারের জন্য ওঁত পেতে আছে। সমুদ্রের ঝড় কিংবা তরুণ শাহজাদাদের ভয়ঙ্কর দৈত্য ঘেরা অরণ্যের মাঝখান দিয়ে শিকার যাত্রা, এসব শুনে সুশীলার গায়ে শিহরণ জাগত। কখনো ঘুম ভেঙে মধ্যরাত্রের অন্ধকারে মনে হতো ঘর যেন ভয়ঙ্কর জীবজন্তুর ভিড়ে ভরে গেছে। ভয়ে সে স্বামীকে জড়িয়ে ধরত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করতে করতে অজান্তেই সে তার স্বামীকে যাত্রার দলের রাজা বানিয়ে দূর দেশে বিপদের মুখে পাঠিয়ে দিত। শাহজাদাদের দুঃখ কষ্টে তার স্বামীর জন্য সহানুভূতিতে চোখ ভিজে উঠত। এভাবেই গল্পের নায়ক নায়িকাদের গুণ স্বামীকে কল্পনায় রূপ দিয়ে সে প্রথম তার স্বামীকে ভালোবেসেছিল। এই সব গল্প শোনার মধ্য দিয়ে তৈরি সেই ভালোবাসা আজও সুশীলার মন থেকে মুছে যায়নি। যদিও 5-6 বছর পেরিয়ে গেছে। কিশোরী তার স্ত্রীর কথা উড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন গল্প বলি, তাই না? সারাদিন খেটে খুঁটে এলুম, এখন রাত দুপুরে বকবক করি। তোমাদের আর কি, বাড়িতে বসে তো দিব্যি চলে যায়। অন্য মেয়ে হলে চুপ করে যেত, কিন্তু সুশীলার স্বভাবই ছিল একগুঁয়ে। সে আবার বলল, তাই হোক, তবু একটা বলো। রাত তো বেশি হয়নি। না না, একদম বেশি হয়নি। তোমার তো দিন রাতের কত জ্ঞান। যাও যাও, চুপ করে শুয়ে পড়ো। সুশীলা এবার জেদ ধরে বলল, বলোই না, এত করে বলছি, একটা কথা রাখতে পারো না? কিশোরী বিরক্ত হয়ে বলল, আহ, এটা তো বড় জ্বালায় পরিণত হলো। রাতেও ঘুমানোর জো নেই। সারাদিন গলাবাজি করে তো বাড়িটা মাথায় তোলো, এখন রাতেও শান্তি দেবে না। এই কথাটাই সুশীলার সবচেয়ে দুর্বল জায়গা ছিল। স্বামীর মুখে এ কথা শুনে সে একেবারে ক্ষেপে গেল। বেশ করি গলাবাজি করি, তাতে যদি এত অসুবিধা হয় আমাকে এখান থেকে পাঠিয়ে দাও। রাত দুপুরে খাওয়া দিচ্ছে কে? নিজেই তো আড্ডা দিয়ে আসছেন, আর আমি ভাত নিয়ে বসে আছি। নিজের দেহ তো, পরের তো আর নয়। এত খাটুনি করলাম, আর আপনি একেবারে রাজা। নিজের খাটুনিটাই শুধু বড়। কিশোরী ঘুমানোর চেষ্টা করছিল। স্ত্রীর কথার উত্তপ্ত সুরে তার ধৈর্য হারিয়ে গেল।
উঠে বসে সে প্রথমে স্ত্রীর পিঠে কয়েকটা জোরে ঘা মারল, তারপর চুলের মুঠি ধরে তাকে বিছানা থেকে টেনে নামিয়ে ঘরের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। যা, ঘর থেকে বেরো। কি জ্বালাতন দেখি! উফ, দূর হয় এখান থেকে। রাত দুপুরেও শান্তি নেই। উফ, যা যা, যেখানে খুশি যা। ঘরের আলোতে এসে কিশোরী দেখল তার হাতের আঙুলে সুশীলা নখ দিয়ে আঁচড় মেরে রক্ত বার করে দিয়েছে। কিশোরী মাঝে মধ্যে এরকম দুরন্ত স্ত্রীর প্রতি এই ধরনের ঔষধি ব্যবহার করত। শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নায় চারপাশ যখন ফুলের পাপড়ির মতো সাদা হয়ে উঠেছিল, ভোরের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, তখন সুশীলা ঘরের দরজার বাইরে আঁচল পেতে চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। সকাল হলে সবাই যার যার কাজে মন দিল। মোক্ষদা বললেন, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদেরও যেতে বলেছে, তাড়াতাড়ি কাজ সেরে নাও দেখি। এই চৌধুরী ছিলেন আসলে রামতনু মুখুজ্জের প্রতিপালক। চৌধুরীরা গ্রামের জমিদার, আর তাদের জমিজমা নিয়ে মোকদ্দমার কাজ ও সাহায্য করে রামতনু জীবিকা নির্বাহ করতেন। বেলা 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ভালো কাপড় পরে সবাই নৌকায় উঠল। যেতে 2 ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলকাতা থেকে একজন বউ এসেছেন। তার স্বামী বড়লোকের ছেলে, MA পাশ করে বছর 2 হলো ডেপুটির চাকরি পেয়েছেন। বউটি কলকাতার মেয়ে। চৌধুরীদের সঙ্গে তার স্বামীর কি সম্পর্ক, সেই কারণে রাস পূর্ণিমার সময় তাকে চৌধুরী গৃহিণী এনেছিলেন। এর আগে সে কোনোদিন পাড়াগায়ে আসেনি। নৌকায় খানিকটা বসে থাকার পর বউটি দেখল নীলাম্বরী কাপড় পরে তারই সমবয়সী আর একজন বউ নৌকায় উঠল। নৌকা ছাড়ার পর সমবয়সী সঙ্গী পেয়ে কলকাতার বউটি বেশ খুশি হলেও প্রথমে আলাপ করতে একটু বাধা লাগছিল। সঙ্গিনীর কাপড় চোপড় আর আচার আচরণ দেখে সে বুঝেছিল মেয়েটি গ্রামের মেয়ে, আর অবস্থা খুব ভালো নয়। নৌকার আরেকদিকে চৌধুরী গৃহিণী মোক্ষদার সঙ্গে সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করেছেন সেই বড় মানসী ফর্দ পড়ে শোনাচ্ছিলেন। বউটি নৌকায় কাউকে চিনত না, তাই অনেকক্ষণ চুপচাপ বসে রইল। বউটি লেখাপড়া জানত আর দেশ বিদেশের কিছু খবরাখবর রাখত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানসী কথা শুনে সে খুব বিরক্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল তার সঙ্গিনী ঘোমটার ফাঁক দিয়ে কালো ডাগর চোখে তার দিকে মজা করে তাকাচ্ছে। বউটির হাসি পেল। সে জিজ্ঞেস করল, তোমার নাম কি ভাই? সঙ্গিনী সন্দেহের সুরে বলল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার ভঙ্গি দেখে বউটির খুব হাসি পেল। সে বলল, এত ঘুমটা কিসের? তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই এখানে। এসো, ঘুমটাটা খোলো দেখি, দুজনে মিলে একটু গল্প করি। এ কথা বলে সে নিজেই সুশীলার ঘোমটা খুলে দিল। সুশীলার সুন্দর মুখ দেখে বউটি যেন মুগ্ধ হয়ে গেল। রং যদিও খুব ফর্সা নয়, কিন্তু কালোর উপর এমন সৌন্দর্য সে আগে দেখেনি। নদীর ধারের সতেজ শ্যামল লতার মতো একটি সবুজ লাবণ্য যেন সুশীলার মুখ জুড়ে ছিল। মুখ দেখেই বউটির সুশীলার প্রতি একরকম ভালো লাগা তৈরি হলো। বউটি জিজ্ঞেস করল, ওখানে যিনি বসে আছেন উনি কি তোমার শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু কাছে এসো ভাই, দুজনে মিলে একটু গল্প করি। তা তোমার বাপের বাড়ি কোথায়? সুশীলার ভয় একটু কমে গিয়েছিল। সে বলল, আমার বাপের বাড়ি সিমলে। কোন সিমলে? কলকাতার সিমলে? কলকাতায় সিমলে আছে তা সুশীলা কোনোদিন শোনেনি। সে বলল, আমাদের সিমলে এখান থেকে বেশি দূর নয় গো, 5-6 ক্রোশ পথ। এই গরুর গাড়িতে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত আর বুনো গাছপালা দেখে বউটি খুব খুশি। এসব সে আগে খুব একটা দেখেনি। একটা মাছরাঙা পাখি আঙুল দিয়ে দেখিয়ে বলল, বাহ, খুব সুন্দর তো।
ওটা কি পাখি ভাই? ও মা, ওটা তো মাছরাঙা পাখি। তুমি কখনো দেখোনি বুঝি? বউটি হেসে বলল, না ভাই, আমি তো কলকাতার বাইরে কখনো আসিনি। খুব ছোটবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরে বাগান বাড়ি গিয়েছিলাম, সেটাই মনে আছে। এরপর এই প্রথম এলাম। তুমি আমায় একটু সব দেখিয়ে দাও। এটা কিসের ক্ষেত গো? সুশীলা দেখল তার সঙ্গিনী আঙুল দিয়ে নদীর ধারের একটা মৌরির ক্ষেত দেখাচ্ছে। প্রথমে তার সঙ্গিনীর ঝলমলে পোশাক আশাক, দামি সিল্কের শাড়ি, চিকচিকে নেকলেস দেখে সে ভয় পেয়েছিল। তার অজ্ঞতা দেখেই সেই ভয় কেটে গেল। বরং সুশীলার মনে হলো এই অজ্ঞ মেয়েটির জন্য একটু স্নেহ জাগে। সে মৃদু হেসে বলল, তুমি বুঝি ফুলের গন্ধ পেয়ে বুঝতে পারো না? এটা তো মৌরির ক্ষেত। আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি নাকি? কলকাতায় বুঝি নেই? কলকাতার বউটি সহজভাবে বুঝিয়ে দিল যে সে কলকাতার অতীত ইতিহাস জানে না। তবে এখন সেখানে মৌরি ক্ষেত থাকার প্রশ্নই আসে না। ভবিষ্যতে কি হয় তা বলা মুশকিল। ঘণ্টাখানেক পর যখন নৌকা শিবতলার ঘাটে ভিড়ল, তখন তাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ কথাবার্তা হয়ে গেছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনে সুশীলার মনের মধ্যে এক ধরনের চাপা ব্যথা জেগে উঠল। অনেক চেষ্টা করেও সেই ব্যথা চেপে রাখতে পারল না। প্রথমে বিয়ের পর তার স্বামীও তো তাকে কত আদর করত। রাতে ঘুম পেতে দিত না, নানা গল্প শুনিয়ে ভুলিয়ে রাখত। সুশীলা পান খেতে চাইত না বলে কত করে পানের খিলি মুখে তুলে দিত। এখন সেই স্বামী এমন বদলে গেল কেন? সুশীলার বুকের মধ্যে এক অদ্ভুত হাহাকার উঠল। তারা দুজনে নদীর ধারের গাছের ছায়ায় একটু ঘুরতে বেরোল। কি সুন্দর চারপাশ! নীল আকাশ যেন সবুজ মাঠের উপর হেলে পড়েছে। পানকৌড়ির ঝাঁক চরের উপর বসে ঝিমুচ্ছে। কলকাতার বউটি বলল, এসো ভাই, আমরা কিছু একটা পাতাই, কেমন? সুশীলা খুশি হয়ে বলল, বেশ বেশ, খুব ভালো ভাই। কি পাতাবে বলো? একটা কাজ করি, নদীর ধারে যে মৌরি ফুল দেখে এসেছি তাই দিয়েই কিছু পাতি, কেমন হবে? সুশীলা খুশি মনে রাজি হলো। তারা নদী থেকে হাত দিয়ে জল তুলে মৌরি ফুল পেতে শুরু করলো। ঠিক তখনই মোক্ষদা ডাক দিলেন, বৌমারা, এদিকে এসো। তারা গিয়ে দেখল গাছতলায় অনেক লোক জড়ো হয়েছে। সেদিন পূজা দিতে অনেকেই এসেছিল। বিশাল বটগাছের নিচে ভাঙা ইটের একটা পুরনো মন্দির। গাছতলা থেকে একটু দূরে একটা বুড়ি নানা রকম ওষুধ বিক্রি করছিল। সুশীলা ও তার সঙ্গিনী সেখানে গিয়ে জানতে পারল যে এই ওষুধে রোগ সারে, এমনকি ছেলে সন্তানও হয়। সব রকমের ওষুধই সেখানে ছিল, এমনকি গরু হারালে খুঁজে বের করার জন্য ওষুধ। মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে সেই ওষুধ কিনছিল। সুশীলার সঙ্গিনী মুচকি হেসে তার হাত ধরে টেনে বলল, চলো মৌরি ফুল দেখি পুজোটা কেমন হচ্ছে। মন্দিরে গিয়ে তারা কিছুক্ষণ দাঁড়ালো, কিন্তু একটু পরে সুশীলা কোনো একটা অজুহাতে মন্দির থেকে সরে এসে আবার সেই ওষুধ বিক্রি করা বুড়ির কাছে দাঁড়ালো। তখন সেখানে আর কেউ ছিল না। বুড়ি তাকে দেখে বলল, তা কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠল। আর বলতে হবে না মা ঠাকুরুন, তা তোমার তো এখনো ছেলে পিলে হবার বয়স যায়নি। এই বয়সে অনেকেরই। সুশীলা লজ্জা পেয়ে বলল, না না, তা না। বুড়ি বলল, এবার বুঝলাম মা ঠাকুরুন, যদি তাই হয় তাহলে তোমার স্বামীর বারমুখো টান আছে। একটা ওষুধ দিই, তুমি নিয়ে যাও। 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ওরকম তো কত হয় মা ঠাকুরুন। বুড়ি একটা শিকড় তুলে বলল,
এই নাও, এইটা নাও, এইটা বেটে খাইয়ে দিও, যেন কেউ কিচ্ছুটি বুঝতে না পারে। টের পেলে আর কোনো ফল হবে না। 8 আনা লাগবে এইটের জন্য। স্বামীর বারমুখো টান আছে এ কথা শুনে সুশীলা খুব মুষড়ে পড়ল। তার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকের দিনে জিনিসটা কেনার জন্য সে এটা বাড়ি থেকে শাশুড়ির অগোচরে এনেছিল। বাড়ির বাইরে বের হওয়া তো তার প্রায় হয়ই না, তাই এটা তার কাছে একরকম উৎসবের দিন। আধুলিটা শাশুড়ির কাছ থেকে লুকিয়ে আনার কারণ ছিল, মোক্ষদা ঠাকুরন যদি জানতেন তাহলে আধুলিটা এতক্ষণ তার আঁচলে থাকতো না। সুশীলা আঁচল থেকে আধুলিটা খুলে বুড়ির হাতে দিল। খাওয়ানোর নিয়ম বুঝে শিকড়টা কাপড়ে ভালো করে গোপনে বাঁধল। পুজো দেওয়া শেষ হলো, সবাই আবার নৌকায় উঠল। গ্রামের ঘাটের কাছাকাছি এসে সুশীলা বলল, ভাই, তুমি এবার কিছুদিন থাকবে তো? না ভাই, আমি কাল বা পরশু চলে যাব। তাও তোমাকে ভুলবো না মৌরি ফুল। তোমার মুখ আমার মনে থাকবে। চিঠি লিখবে তো? এই পাড়াগাঁয়ে এসে তোমাকে পেলাম, তোমাকে কোনো দিন ভুলবো না। সুশীলার চোখে জল চলে এলো। এত মিষ্টি কথা তাকে কেউ বলে না। সে তো শুধু শুনে এসেছে সে রাগী, এক কুয়ে ঝগড়াটে। তার হাতে একটা সোনার আংটি ছিল, এটা তার মায়ের দেওয়া। বিয়ের পর মা এটা তার হাতে পরিয়ে দিয়েছিলেন। সেই আংটিটা খুলে সঙ্গিনীর হাত ধরে বলল, দেখি ভাই তোমার আঙুলটা। তুমি হলে মৌরি ফুল, তোমাকে খাওয়ানোর কথা, কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমাকে দিলাম। এটা দেখলেই তুমি গরিব মৌরি ফুলকে ভুলবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরিয়ে দিতে গেল। বউটি তাড়াতাড়ি হাত সরিয়ে বলল, দূর পাগলি, না না, এটা তুমি রাখো ভাই। তোমার মায়ের দেয়া আংটি কেন আমায় দিতে যাবে? সুশীলা জোর করতে লাগলো, থাক না ভাই, নাও না, এটা এটা মায়ের দেওয়া বলি। বউটি বলল, না ভাই না, তা হয় না, ওসব তুমি রাখো, সেটা বরং। সুশীলা খুব হতাশ হলো। তার মুখটা মলিন হয়ে গেল। সে চুপ করে বসে রইল। গ্রামের ঘাটে নৌকা ভিড়ল। বউটি সুশীলার হাত ধরে বলল, পায়ে পড়ি ভাই মৌরি ফুল, রাগ করো না। আচ্ছা, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে? তুমি যদি দিতেই চাও, পুজোর সময় যখন আসবো তখন অন্য কিছু দিও, একদিন না হয় খাওয়াবে। আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো ভাই? তুমি কোনো জন্মে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল। তারপর সে একটু আনাড়ি ধরনে হাসল। কি সুন্দর কথাটা, মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল। তুমি যে হয়ে গেলে আমার নদীর ধারের মৌরি ফুল, তোমায় কি ভুলতে পারি? কথা শেষ না করেই সে 2 হাতে সঙ্গিনীর গলা জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে তার কালো চোখ দুটি জলে ভরে গেল। কলকাতার বড় শহরের এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রু ভেজা সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুমু খেল সুশীলা। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টিতে একে অপরকে বিদায় জানালো। কয়েকদিন কেটে গেল। কিশোরী বাড়িতে নেই, কি একটা কাজে অন্য গ্রামে গেছে। ফিরতে 2-1 দিন দেরি হবে। মোক্ষদা সকালে উঠে জমিদার গৃহিণীর ডাকে তার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করতে চৌধুরী বাড়ি চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, আমি কখন ফিরবো ঠিক নেই বৌমা, রান্না বান্না করে রেখো। আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন শেষ হবে তা বলা যায় না। মোক্ষদার এটা না বললেও চলত, কারণ ভোরে উঠে বাসন মাজা, জল তোলা থেকে শুরু করে এই সংসারের সব কাজের ভার সুশীলার ওপরই ছিল। এই সংসারে কিশোরীর বিয়ের পর কোনো দিন ঝি চাকর ছিল না।
অথচ আগে বাড়িতে বরাবর একজন করে ঝি থাকত। সুশীলা কখনো ক্লান্ত হতো না, তার খাটার ক্ষমতা যথেষ্টই ছিল। যখন মেজাজ ভালো থাকত তখন সারা দিন নীরবে ভূতের মতো খেটেও বিরক্ত হতো না। শাশুড়ি চলে যাওয়ার পর সুশীলা অন্য সব কাজ সেরে রান্নাঘরে এসে দেখে একটাও কাঠ নেই। কাঠ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। সুশীলা এটা শ্বশুরকে অনেকবার জানিয়েছে। রামতনু মাঝে মাঝে মজুর ডেকে কাঠ কাটাতেন, কিন্তু এবার অনেক দিন ধরে তিনি সেদিকে নজর দেননি। কিশোরীর কোনো দোষ নেই, কারণ সে বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না আর সংসারের খবরও তেমন রাখত না। আসল কথা হলো রান্নাঘরের পেছনে খিড়কির বাইরে অনেক শুকনো বাঁশ আর ডালপালা পড়েছিল। সুশীলা রান্না চড়ানোর আগে বা রান্নার সময় দরকার মতো সেগুলো দা দিয়ে কেটে কাজ চালাতো। রামতনু দেখলেন কাজ যখন কোনো রকমে চালিয়ে নেওয়া যাচ্ছে তখন আর লোক ডেকে কাঠ কাটানোর দরকার নেই। ডাকলেই টাকা খরচ হবে। পুত্রবধূ যদি বকে বকুক, বকুনি তো তার স্বভাব। কাঠ নেই দেখে সুশীলা খুব রেগে গেল। বাড়িতে এমন কেউও নেই যাকে বকাঝকা করে একটু ঝাল মেটাবে, তাই সে নিজেই নিজেকে উদ্দেশ্য করে চেঁচাতে লাগলো, পারি না, পারি না, রোজ রোজ এভাবে সংসার করা আমার দ্বারা হবে না। 2 মাস ধরে বলছি কাঠ নেই, কাঠ নেই। রান্নার সময় ঠিকঠাক আছেন সবাই, আর কি দিয়ে রান্না করব? হাত পা উনুনে দিয়ে রাঁধবো নাকি? রোজ রোজ কাঠ কেটে রাঁধা, অত সুখে আর কাজ নেই। এই থাকলো হাঁড়ি পড়ে, যিনি যখন আসবেন তখন করে নেবেন। সে আর রান্নার কোনো আয়োজন করল না। কিছুক্ষণ বসে থেকে ভাবল ততক্ষণে মশলাগুলো বেটে রাখা যাক। মাঝে মাঝে কাজের সুবিধার জন্য সুশীলা কয়েকদিনের মশলা একসঙ্গে বেটে রাখত। বেলা প্রায় 10টা। এমন সময় একটা অল্প বয়সী ফুটফুটে বউ রান্নাঘরের দরজার কাছে উঁকি দিল। তার পরনে ছিল একটা পুরনো চেলির কাপড়, হাতে 2 গাছি শাঁখা আর একটা বাটি। ভয় ভয় চোখে সে বলল, ও দিদি, বাড়িতে আছো নাকি? সুশীলা মশলা বাটার ফাঁকে মুখ তুলে বলল, কে? ও ছোট বউ, আয় আয় ছোট বউ, ঘরে আয়, ঠাকুর নেই। বউটি ঘরে ঢুকল। এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি? সুশীলা মুখ ফিরিয়ে বলল, রান্না চড়াবো? এই হাঁড়ি কুড়ি ভেঙে ফেলিনি, সেটাই অনেক। বউটির চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। সে বলল, দিদি, ওসব কিচ্ছুটি করো না তুমি। ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কেমন সব লোক। দেখবে আজ কি মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। উফ! তা কাঠ নেই বুঝি? আচ্ছা, তুমি বরং আমায় দাখান দাও দিদি, আমি গিয়ে কেটে আনছি। সুশীলা ঝাঁঝিয়ে উঠল। তোর কি দায়? হ্যাঁ, তোর কি দায়? তুই দা দিয়ে কাটতে যাবি কেন? বস চুপচাপ, যাদের গরজ আছে তারাই বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, রান্নাটা চড়িয়ে দাও। জানো তো ওরা। তুই চুপ করে বস, ওখানে দেখ, আজ মজা আমি দেখাবো। 2 মাস ধরে বলছি কাঠ নেই, কারো কানে কথাটা যায় না। আজ মজাটা সবাই দেখুক। সুশীলার একগুঁয়েমি দেখে বউটি একটু ভয় পেয়ে গেল, কারণ মজাটা কার জন্য হবে সেটা নিয়ে তার মনে সন্দেহ ছিল। তবু সাহস করে আর কিছু বলতে পারল না, চুপ করে বসে রইল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই তাদের বাড়ি। রামলোচনের সংসারের অবস্থা খুব খারাপ। তা সত্ত্বেও 2 বছর আগে ছেলের বিয়ে দিয়েছিলেন। রামলোচনের স্ত্রী ছিলেন না। পুত্রবধূই সংসারের সব কিছু সামলাত। দুরাবস্থায় এই ছেলে মানুষ বউয়ের সংসার চালাতে খুব কষ্ট হতো। সে সময়ে অসময়ে বাটি হাতে বা আঁচল হাতে এসে এই বাড়ি থেকে তেল, নুন বা চাল ধার নিয়ে যেত। কখনো শোধ করত, কখনো পারত না।
মোক্ষদা ঠাকুরনকে সে খুব ভয় পেত। তিনি থাকলে কিছুই দিতেন না, আর দিলেও বহু মিষ্টি কথার পর। তবু বউটির আসতে হতো, কি করবে, সংসারের অভাব। তবে সুশীলা তাকে অনেক সময় ঠাকুরনের হাত থেকে বাঁচিয়ে চুপি চুপি যা দরকার দিয়ে দিত। সামান্য তেল নিলেও মোক্ষদা ঠাকুরন তা কখনো ভুলতেন না, সময় মতো গলা টিপে আদায় করেই ছাড়তেন। কিন্তু সুশীলা ছিল অগোছালো, সে ধার দিলে তা মনে রাখত না, তেল বা নুন নিয়ে আদায় করতেও যেত না। কেউ ফেরত দিতে এলে উল্টে বলতো, তুই আবার নিয়ে এলি কেন ভাই ছোট বউ? ওইটুকু আবার নেব কি? যা যা, তুই নিয়ে যা ভাই। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকবক করার পর বউটির দিকে তাকিয়ে বলল, তারপর তোর রান্না বান্না? বউটি লজ্জায় বাটিটা আঁচলে ঢেকে রেখেছিল, সেটা বের করে কুণ্ঠিতভাবে বলল, সেদিন যে তেলটা নিয়ে গেছিলাম এখনো ফেরত দিতে পারিনি। আজ রান্নার তেল নেই, একসঙ্গে দুদিনের দিয়ে যাব, সেই জন্য। সুশীলা বলল, আচ্ছা দে দে, বাটিটা দে, দেখি কি আছে। আমাদেরও বোধ হয় তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটাই ওই লজ্জিত দরিদ্র গৃহলক্ষ্মীটিকে ঢেলে দিল। বউটি যাওয়ার সময় মিনতি করে বলল, লক্ষ্মী দিদি, দাও, রান্নাটা চড়িয়ে দাও। সুশীলা বলল, তুই পালা এখান থেকে। আমি আজ ওদের মজা না দেখিয়ে কিছুতেই ছাড়ব না। বেলা 12টার দিকে মোক্ষদা ঠাকুরন ফিরে এসে সব দেখে শুনে হইচই বাঁধিয়ে দিলেন। রাগ হওয়ার মতোই ব্যাপার ছিল। কিছুক্ষণ পর রামতনু এলেন। তিনি সব দেখে দালানে গিয়ে নিজের মনে তামাক টানতে বসে গেলেন। এদিকে ঝগড়ার উত্তাপ বেড়েই চলল। মোক্ষদা সুশীলার বংশ পরিচয় টেনে চিৎকার করতে লাগলেন। সুশীলা যে খুব শান্তশিষ্ট তা কেউ বলবে না। তাই ঝগড়া যখন চরমে উঠল, ঠিক তখনই কিশোরী কোথা থেকে এসে হাজির হলো। যদিও তার আজ বাড়ি ফেরার কথা ছিল না, কাজ মিটে যাওয়ায় সে অপেক্ষা না করে চলে এসেছিল। ছেলেকে পেয়ে মোক্ষদা আরও চেঁচামেচি শুরু করলেন। কিশোরী এত বেলায় বাড়ি ফিরে এই পরিস্থিতি দেখে রেগে গেল। তার রাগ গিয়ে পড়ল সোজা স্ত্রীর উপর। রান্নাঘরের তাওয়ায় একটা শুকনো চেলা কাঠ পড়েছিল, সেটাই তুলে নিয়ে সে রান্নাঘরের তাওয়ায় লাফ দিয়ে উঠল। সুশীলা তখনও বসে মশলা বাড়ছিল। স্বামীকে শুকনো কাঠ হাতে রান্নাঘরে উঠে আসতে দেখে তার মুখ শুকিয়ে গেল। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে সে হাত তুলে নিজের শরীরটা আড়াল করার চেষ্টা করল। কিশোরী প্রথমেই স্ত্রীর খোঁপা ধরে এক টানে তাকে মাটিতে ফেলে দিল। তারপর চেলা কাঠ দিয়ে পিঠে কয়েক ঘা মারল। শেষে গলা ধরে রান্নাঘরের তাওয়ায় ধাক্কা মেরে সেখান থেকে উঠোনে ঠেলে ফেলে দিল। ধাক্কার চোট সামলাতে না পেরে সুশীলা মুখ থুবড়ে উঠোনে পড়ে গেল। মার আরও চলত, কিন্তু রামতনু তামাক খেতে খেতে ছেলের কাণ্ড দেখে তাড়াহুড়ো করে এসে পড়লেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর স্বামীকে খাইয়ে নিজে খেতে বসেছিল। হঠাৎ এ বাড়িতে মারের শব্দ শুনে খাওয়া ফেলে ছুটে এলো। খিড়কির ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে সুশীলা উঠোনে দাঁড়িয়ে আছে। বাটনার পাত্রের উপর পড়ে গিয়েছিল বলে তার কাপড়ে হলুদের দাগ লেগেছে। খোঁপা খুলে চুল এলোমেলো হয়ে গেছে, কিছু চুল মুখের ওপর, কিছু পিঠে ঝুলছে। ওদিকে গাঙ্গুলি বাড়ির দুটো ছেলে মারামারি দেখতে ছুটে এসেছে। পাড়ার আরও দু একজন মেয়ে সামনের দরজা দিয়ে উঁকি মারছে। পাঁচিলের উপর মুখ বাড়িয়ে রামলোচন মজা দেখছেন। চারপাশের কৌতূহলী লোকজনের মাঝে হলুদ ধুলো মাখা অবস্থায় দাঁড়িয়ে থাকা সুশীলাকে দেখে পাশের বাড়ির বউটির ভীষণ কষ্ট হলো। কিন্তু সে ছেলে মানুষ, তার উপর খুবই লাজুক। শ্বশুর ভাসুরদের উপস্থিতিতে সে বাড়ির ভেতরে ঢুকতে পারল না। খিড়কির বাইরে দাঁড়িয়ে আকুল বিকুল করছিল। এমন সময় গাঙ্গুলি মশাই হুকা হাতে এসে বললেন, খিরে রামতনু, বলি ব্যাপারটা কি? তখন বউটি আর থাকতে পারল না, বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সুশীলার হাত ধরে খিড়কি দিয়ে বাইরে নিয়ে গিয়ে হঠাৎ কেঁদে ফেলল। ফুঁপিয়ে বলল, কেন এমন
লক্ষ্মীটি, আমি তো তখনই তোমায় বারণ করেছিলাম। পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে ভাত রাঁধছিল। কিশোরী খেতে বসেছে। মোক্ষদা ঠাকুরন কোনো প্রয়োজনে রান্নাঘরে এসে দেখলেন সুশীলা পিছন ফিরে ভাত বাড়ছে। স্বামীর ডালের বাটিতে কিছু একটা মেশাচ্ছে। পাশে একটা ছোট বাটি রাখা। মোক্ষদার কেমন সন্দেহ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, বৌমা, ওই বাটিতে কি? তা ডালের মধ্যে তুমি কি মেশাচ্ছ? সুশীলা পিছন ফিরে শাশুড়িকে দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল। তার চোখ মুখের ভাব দেখে মোক্ষদার সন্দেহ আরও বেড়ে গেল। তিনি বাটিটা তুলে নিয়ে দেখলেন তাতে সবুজ কিছু একটা বাটা। তিনি তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলেন, এতে কি বেটেছিস তুই? মোক্ষদা ঠাকুরন দেখলেন পুত্রবধূ কোনো উত্তর দিতে পারছে না। সুশীলার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। তারপর ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। মোক্ষদা ঠাকুরন বাটি হাতে নিয়ে উঠোনে গিয়ে চিৎকার করতে লাগলেন, ও মা, কি সর্বনাশ করলে গো! আরেকটু হলেই হয়ে যেত গো, কি সর্বনাশ! তার চিৎকারে বাড়ির সব মানুষ ছুটে এলো। কিশোরী দালান থেকে দৌড়ে এলো। রামতনু এলেন। গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আর পাড়ার অনেকেও এসে জড়ো হলো। মোক্ষদা ঠাকুরন সেই বাটিটা সবার সামনে তুলে ধরে বলতে লাগলেন, দেখো তোমরা সবাই, তোমরা তো ভাবো শাশুড়ি মা কি খুব দুষ্টু। নিজের চোখে দেখো কি কাণ্ড, কি সর্বনাশ হতে যাচ্ছিল। আমি যদি না দেখতাম। দোহাই তোমার তারকনাথ, কি ভয়ানক কাণ্ড থেকে তুমি বাঁচিয়েছো বাবা। এক উঠোনের লোক শুনল রামতনুর দুরন্ত পুত্রবধূ নাকি স্বামীর ভাতে বিষ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল আর ধরা পড়ে গেছে। কেউ হতভম্ব হয়ে গেল। কেউ মুচকি হেসে বলল, এসব তো আমরা অনেকদিন ধরেই জানি, বুঝলেন? মানুষ চিনতে তাদের স্বভাব দেখলেই বোঝা যায়। তবে এতদিন আমরা কেউ কিচ্ছুটি বলিনি। তবে একজন সাহস করে বলল, তা বলি জিনিসটা কি, তা দেখা হয়েছে? মোক্ষদার চিৎকারে সেই প্রশ্ন চাপা পড়ে গেল। গাঙ্গুলি মশাই রামতনুকে বললেন, গুরু বাঁচিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদায় করার ব্যবস্থা করো। শাস্ত্রে বলে দুষ্টা ভার্যা, একদিনও এখানে আর রেখো না। সারা দিন ধরে পরামর্শ চলল। সন্ধ্যায় সিদ্ধান্ত হলো পরের দিন সকালেই গাড়ি ডেকে সুশীলাকে বিদায় করে দেওয়া হবে। তাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখা হবে না। কেউ জানে না সে আবার কখন কি বিপদ ঘটাবে। বিশেষত পাড়ার মধ্যে এমন দজ্জাল বউ থাকলে অন্য বউ ঝিরাও এমনই হয়ে উঠবে। সেদিন রাতে সুশীলাকে অন্য একটা ঘরে শোয়ার ব্যবস্থা করা হলো। এটা মোক্ষদা ঠাকুরনের আয়োজন। কারণ কাল যখন তাকে বিদায় করে দেওয়া হবে তখন তার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। সুশীলা শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারল না। ঘরের জানলাগুলো খোলা। বাইরের জ্যোৎস্না এসে ঘরে পড়ছিল। তার মনে হচ্ছিল গতকাল আর আজ, এই দুদিন তার জীবনে সবচেয়ে কষ্টের দিন। স্বভাবত সে নির্বোধ। আগে অপমানকে খুব একটা বুঝত না। মারধরও এর আগে অনেকবার খেয়েছে, কিন্তু আজ লাঞ্ছনার তীব্রতা যেন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। সুশীলার মনে হচ্ছিল গতকাল আর আজ তার জীবনের সবচেয়ে অপমানের দিন। শ্বশুর শাশুড়ি আর এক উঠোন লোকের সামনে এত বড় লাঞ্ছনা সে আগে কখনো সহ্য করেনি। তার চোখের জল সারা দিন বাঁধ মানছিল না। কালকের মারধরের দাগে পিঠ ফেটে গেছে। হাত দিয়ে ঠেকাতে গিয়ে কাঁচের চুড়ি ভেঙে হাতও কেটে গেছে। আর সেই স্বামী যে ৫-৬ বছর আগে তাকে এমনভাবে ভালোবাসত যে পান খেতে চায় না বলে জোর করে পান মুখে গুঁজে দিত, সেই স্বামী এখন তার সঙ্গে এমন ব্যবহার করল। সুশীলার মাথায় বারবার সেই পান খাওয়ানোর কথা ঘুরতে লাগল। রাতে চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। চৈত্র মাসের মাঝামাঝি। গাছের ডালে নতুন কচি পাতা বের হয়েছে। দিনের বেলায় বসন্তের অলস হাওয়া যেন গাছের মাথায় নেচে বেড়ায়।
সন্ধ্যায় সেই হাওয়া নদীর ধারের শিমুল গাছের নিচে মিশে যায়। পাড়াগাঁয়ের আমবনে আর বাঁশবনে সারা রাত জ্যোৎস্নায় পাখির ডাক শোনা যায়। বসন্ত যেন প্রতিদিন গাছপালাকে নতুন ফুলের মালায় সাজিয়ে তোলে। শুয়ে শুয়ে সুশীলা ভাবল, জগতে কেউ তাকে ভালোবাসে না, একমাত্র মৌরি ফুলই তাকে ভালোবাসে। মৌরি ফুল চিঠি লিখেছে। তার কথা মনে করে সুশীলা প্রতি রাতে কাঁদে। মৌরি ফুলকে না দেখে কলকাতায় ফিরে যেতে তার মন চায় না। সত্যি যদি কেউ তাকে ভালোবাসে তবে তা মৌরি ফুল আর পাশের বাড়ির ছোট বউ। আহা, ছোট বউয়ের কি কষ্ট! ভগবান কি দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘোচাবে? কিন্তু স্বামী যে তাকে বিদায় করে দিতে চায়। এসব অভাবে পড়ে তার মাথা খারাপ হয়ে গেছে। মৌরি ফুলের স্বামী তো অনেক জায়গায় ঘোরে। যদি তাকে একটা চাকরি জুটিয়ে দিতে পারে, চাকরি হলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকবে, আর কেউ থাকবে না। ছোট্ট একটা ঘর সাজাবে, উঠোনে কুমড়োর মাচা বাঁধবে, খরচও কম হবে। লোকে বলে সে অগোছালো, বাসা পেলে সে দেখিয়ে দেবে সে কতটা গোছালো। আচ্ছা, এই বাড়িটায় যদি আগুন লাগে? না না, আগুন দেবে কে? ছোট বউ? ও দেবে না, শাশুড়ি মুখ্যদা ঠাকুরনি দেবে। তার মতো লোক আর কি বা করতে পারে? জানলার বাইরের জ্যোৎস্নায় কি যেন ভাসছে। তার স্বামী বলতো, জ্যোৎস্না রাতে পরীরা খেলা করে, তারা নয় তো? তার বিয়ের রাতে বাঁশির যে সুর বাজছিল তা এখনো তার মনে পড়ে। নদীর ধারে এমন বাঁশি পড়ে থাকে। মৌরি ফুলের চিঠি এখনো কেন এলো না? লাল খামে সোনার জল দেওয়া আতর মাখানো চিঠি। পরদিন সকাল। সুশীলা উঠতে দেরি করছিল দেখে মোক্ষদা ঠাকুরন ঘরে উঁকি দিলেন। দেখলেন সুশীলা জ্বরে পুড়ে যাচ্ছে। সে অচেতন হয়ে মাদুরে পড়ে আছে। তার চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে। সারা রাত সে এভাবেই পড়েছিল, কেউ তার দিকে তেমন নজর দেয়নি। পরদিন অবস্থা খারাপ দেখে রামতনু ডাক্তার ডেকে আনলেন। দুপুরের পর সুশীলা জ্বরের ঘোরে অসংলগ্ন কথা বলতে শুরু করল। সত্যি মৌরি ফুল, তা নয়, ওরা যা বলছে আমি অন্য কিছু ভাবিনি। সন্ধ্যার কিছু আগে সুশীলা মারা গেল। সুশীলার মৃত্যুর পর গাঙ্গুলি পাড়ার সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমনকি পাড়ার কাক ছিল যেন একটু শান্তি পেল। কিছুদিনের মধ্যেই কিশোরীর দ্বিতীয় পক্ষের স্ত্রী মেঘলতা ঘরে এলো। সে এমন সুন্দর যে দেখলে চোখ জুড়িয়ে যায়, কর্মঠ, বুদ্ধিমতী আর গোছালো। দ্বিতীয়বার বিয়ের কিছুদিনের মধ্যেই কিশোরী পালেদের স্টেটে একটা ভালো চাকরি পেল। নতুন বউয়ের এই সৌভাগ্য দেখে সবাই খুশি হল। সংসারে অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউ সুশীলার নাম আর কখনো সে সংসারে কেউ মুখেও আনল না। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।